যদি তৃণমূল কংগ্রেসে কেউ যোগদান করে সেই সিদ্ধান্তটা একান্তই মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্দিষ্টভাবে ক্যাটাগরিক্যালি যদি বলি, দিলীপ ঘোষকে কারা কারা আক্রমণ করেছেন, আক্রমণাত্মক ভঙ্গিতে কারা কথা বলেছেন: শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সৌমিত্র খান, তথাগত রায়। একজন মুখ্যমন্ত্রী একটি অঙ্গরাজ্যের, তিনি দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন, সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। শুভেন্দু অধিকারী কংগ্রেস করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় দীর্ঘদিন রাজনীতি করেছেন, তৃণমূল কংগ্রেস করেছেন, হৃষ্টপুষ্ট হয়েছেন। দলের সাথে, দলীয় কর্মী সমর্থকদের সাথে, নেত্রীর সাথে বেইমানি করে, গাদ্দারি করে তিনি বিজেপিতে যোগদান করেছেন কঠিন লড়াইয়ের মুহূর্তে। যদিও তার কোনো প্রভাব পড়েই তো নেই, বরং আমরা আরও ভালো ফলাফল করেছি। আজকে দিলীপ ঘোষকে সেটা করতে হয়নি কোনো দিন। দিলীপ ঘোষের সাথে আমাদের রাজনৈতিক বৈরিতা, রাজনৈতিক লড়াই থাকবে যতদিন তিনি বিজেপিতে থাকবেন, যতদিন তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলবেন। এটা তো অস্বীকার করার জায়গা নেই। 2021-এর বিধানসভা নির্বাচনে এই দিলীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীকে বারমুন্ডা পড়ার নিদান দিয়েছিলেন। এর পরবর্তীকালে ঝন্টু আলী শেখ, আমার নদিয়ার তেহট্টের বীর জওয়ান, 18 বছর বয়স থেকে তিনি জওয়ান, ভারতীয় সেনাবাহিনীর সাথে যুক্ত, তিনি শহীদ হয়েছেন। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে পেহেলগামে যারা শহীদ হয়েছেন তার মধ্যে বাংলার 3 জন রয়েছেন। প্রত্যেকে শহীদ। যে সমস্ত ভারতীয়রা জঙ্গি হামলায় নিহত হয়েছেন, আমি বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে, তারা প্রত্যেকে শহীদ। রাষ্ট্র বা বিদেশ মন্ত্রক, প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তর, 4টি দপ্তরের একটি দপ্তরের কাছেও কি ইন্টেলিজেন্সের রিপোর্ট ছিল না যে এই হামলা হতে পারে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশরা 200 বছর ভারতবর্ষে রাজত্ব করতে পেরেছিল ভারতবর্ষের অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগিয়ে। আজ পাকিস্তানি জঙ্গিরা সেটাই করার চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা জানি যে দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে এবং সেক্ষেত্রে দীঘার জগন্নাথ ধামে একজন বিশেষ অতিথি এসেছিলেন দিলীপ ঘোষ, বিজেপি নেতা। যদিও তার সেই উদ্বোধনে উপস্থিতিকে বিজেপির একাধিক নেতৃত্ব ভালো চোখে দেখেননি এবং তারপরে তার মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকারকে তো আরও বেশি ভালো চোখে তারা দেখেননি। কোথাও যে নানান মন্তব্য উঠে আসে, সবথেকে বড় জল্পনা যেটা তৈরি হয় যে তিনি কি তৃণমূলে যোগদান করবেন। আপনারা কি তাকে গ্রহণ করবেন যদি তিনি তৃণমূলে যোগদান করেন? যদি তৃণমূল কংগ্রেসে কেউ যোগদান করে সেই সিদ্ধান্তটা একান্তই মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং যারা তৃণমূল কংগ্রেসের ডেডিকেটেড কর্মী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো সিদ্ধান্তকেই গীতা, কোরআন, বাইবেল বলে মনে করেন। তো দিদি যা সিদ্ধান্ত নেবেন সেটা শিরোধার্য। ফলে গ্রহণ করা, বর্জন করার বিষয়টা দিদির হাতে, এখানে আমাদের কোনো বক্তব্য নেই। আর দেখুন, বিষয় অত্যন্ত একটা কুৎসিত ফেনোমেনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে বাংলা তথা ভারতবর্ষের রাজনীতিতে, মূলত বাংলার রাজনীতিতে, যেটা সিপিএম থেকে শুরু হয়েছিল এবং বিজেপি সেই পথেই হাঁটছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন কোনো প্রশাসনিক বিষয়ে, সরকারি বিষয়ে, সেটিকেও সিপিআইএমের পক্ষ থেকে তৃণমূল বিজেপির সেটিং বলে দাগিয়ে দেওয়া হয়। অথচ গত পরশু দিনকার গণশক্তির ফ্রন্ট পেজ যদি আপনারা দেখেন, সিপিএমের মুখপত্র, সেখানে আপনারা দেখবেন পিনারাই বিজয়ন, কেরালার সিপিআইএম সরকারের মুখ্যমন্ত্রী, তার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি। হতেই পারে, একজন মুখ্যমন্ত্রী একটি অঙ্গরাজ্যের, তিনি দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন, সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এটাই হওয়া উচিত। দিলীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন কিংবা জগন্নাথ ধামে গিয়েছেন, শুধু দিলীপ ঘোষ নয়, ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রথম সারির নেতৃত্ব, সিপিএম কংগ্রেসের নেতৃত্ব, তারা সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের চিফ সেক্রেটারির পক্ষ থেকে, হিডকোর পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছিলেন। সেই ইনভিটেশনকে দিলীপবাবু অ্যাকসেপ্ট করেছেন, সস্ত্রীক গিয়েছেন, তিনি নিমন্ত্রণ রক্ষা করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ, রাজ্য সরকারও তার কাছে কৃতজ্ঞ যে তিনি নিমন্ত্রণ রক্ষা করেছেন। আমাদের বাড়িতেও যদি আমরা কাউকে নিমন্ত্রণ করি, তিনি যদি আমাদের নিমন্ত্রণ রক্ষা করেন, আমরা তার কাছে কৃতজ্ঞ থাকি। দিলীপ ঘোষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেননি, তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সূক্ষ্ম পার্থক্যটা বিজেপিকে বুঝতে হবে। আর আমি নির্দিষ্টভাবে ক্যাটাগরিক্যালি যদি বলি, দিলীপ ঘোষকে কারা কারা আক্রমণ করেছেন, আক্রমণাত্মক ভঙ্গিতে কারা কথা বলেছেন: শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সৌমিত্র খান, তথাগত রায়, সজল ঘোষ, সন্ময় বন্দ্যোপাধ্যায়, কৌস্তব বাগচি। এরা কারা? এদের অতীত কি? সন্ময় বন্দ্যোপাধ্যায় এবং কৌস্তব বাগচি কংগ্রেসের হয়ে
স্ব ক্ষেত্রে কাউন্সিলর টিকিটে লড়াই করেছিলেন, পরাজিত হয়েছিলেন। পরবর্তীকালে সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করে পানিহাটি বিধানসভাতেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 2021 সালে অ্যাজ ইউজুয়াল তিনি নির্মলবাবুর কাছে পরাজিত হয়েছেন। শুভেন্দু অধিকারী কংগ্রেস করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় দীর্ঘদিন রাজনীতি করেছেন, তৃণমূল কংগ্রেস করেছেন, হৃষ্টপুষ্ট হয়েছেন। দলের সাথে, দলীয় কর্মী সমর্থকদের সাথে, নেত্রীর সাথে বেইমানি করে, গাদ্দারি করে তিনি বিজেপিতে যোগদান করেছেন কঠিন লড়াইয়ের মুহূর্তে। যদিও তার কোনো প্রভাব পড়ে তো নেই, বরং আমরা আরও ভালো ফলাফল করেছি। আজকে 3রা মে 2025, আজ থেকে 4 বছর আগে 2021 সালের 2রা মে ফলাফল ঘোষণা হয়েছিল। অর্জুন সিং এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি টিকিট পাবার লোভে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। বিজেপির হয়ে পুনরায় টিকিট পেলে পরাজয় নিশ্চিত জেনে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ব্রিগেডের মঞ্চ থেকে পুনরায় টিকিট না পেয়ে আবার বিজেপিতে যান, পরাজিত হন, তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যায়। সজল ঘোষ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে কাউন্সিলর হয়েছেন, বিগত দিনে কংগ্রেস করতেন। বা সুকান্ত মজুমদার, যিনি বিজেপির বর্তমান রাজ্য সভাপতি, তিনি তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের নেতা ছিলেন বালুরঘাটের তথা দক্ষিণ দিনাজপুর জেলার। ফলে এই মানুষগুলো যদি দিলীপ ঘোষকে আক্রমণ করে, আমার মনে হয় রাজনীতির ছাত্র হিসাবে দিলীপবাবু তার সাথে আমাদের আপনি কি এটা বলতে চাইছেন যে যারা আক্রমণ করছেন তাদের দিলীপ ঘোষকে আঙুল তোলার কোনো যোগ্যতা নেই? না, দিলীপ ঘোষের আঙুল তোলার যোগ্যতা আমি বলছি না, কোনো নৈতিকতার স্বার্থেও তাদের করার কোনো জায়গাই নেই, তারা করার জায়গাতেই নেই। রাজনৈতিক যোগ্যতা প্রশ্নটা অন্য। শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের রাজনীতিক, ফলে দিলীপ ঘোষের সাথে তার রাজনৈতিক অভিজ্ঞতার তুলনা করতে গেলে নিশ্চিতভাবে এটা অস্বীকার করার জায়গা নেই। শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের থেকে বেশি দিন রাজনীতি করেছেন। কিন্তু কোন দিলীপ ঘোষকে তারা আক্রমণ করছেন? যে দিলীপ ঘোষ আন্দামানে হাফ প্যান্ট পরে আরএসএসের প্রচার করতেন, সেই দিলীপ ঘোষকে যদি তৎকাল বিজেপি তৃণমূল ছেড়ে যাওয়া, যাকে নিজের পৈতে খুলে দেখাতে হয় যে আমি হিন্দু, দিলীপ ঘোষ বিজেপিতে চেনা বামুন, চেনা বামুনের পৈতে লাগে না। শুভেন্দু বিজেপিতে অচেনা বামুন, তার পৈতের প্রয়োজন হয়, তাকে দেখাতে হয় বারবার যে আমি হিন্দু, তাই জন্য তাকে মৌলবাদী বক্তব্য পেশ করতে হয়, উগ্র সাম্প্রদায়িক উস্কানি দিতে হয়, রাজ্যের শান্ত বাতাবরণকে অশান্ত করার চেষ্টা করতে হয়, এবং যাতে তারা সেই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক ফায়দা তুলতে পারে সেটাকে সুনিশ্চিত করতে হয়। দিলীপ ঘোষকে সেটা করতে হয়নি কোনো দিন। দিলীপ ঘোষের সাথে আমাদের রাজনৈতিক বৈরিতা, রাজনৈতিক লড়াই থাকবে যতদিন তিনি বিজেপিতে থাকবেন, যতদিন তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলবেন। এটা তো অস্বীকার করার জায়গা নেই। 2021 বিধানসভা নির্বাচনে এই দিলীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীকে বারমুন্ডা পরার নির্নিদান দিয়েছিলেন। এটাও অস্বীকার করার জায়গা নেই যে তিনি একটি প্রথম সারির সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে মা দুর্গার জন্মবৃত্তান্ত তার 14 গোষ্ঠী নিয়ে প্রশ্ন তুলেছিলেন। 2024 লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন মাননীয় মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তো লড়াই তো থাকবে। তিনি আমার দলের কর্মীদের গর্তে পুঁতে দেবার কথা বলেছেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে সাদা থান পাঠানোর কথা বলেছেন, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মা বোনেদের বিধবা করে দেবার হুমকি দিয়েছেন। ফলে এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক লড়াই, সেটা রাজনীতির জায়গায় থাকবে। কিন্তু দিলীপ ঘোষ যখন সস্ত্রীক জগন্নাথ ধাম পরিদর্শনে যাচ্ছেন, রাজ্য সরকারের নিমন্ত্রণ রক্ষা করছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেই সাক্ষাৎকে গ্রহণ করছেন, সেই সময় কোনো বিতর্কের জায়গা থাকে না। উল্টো দিকে শ্রমিক ভট্টাচার্য কিংবা সায়ন্তন বসু কিংবা রাজু ব্যানার্জি কিংবা রাহুল সিনহা, রিতেশ তিওয়ারি, যারা দীর্ঘদিন বিজেপি করছেন, যাদের রাজনৈতিক জীবন শুরু হয়েছে বিজেপি দিয়ে এবং এখনও পর্যন্ত সেই দলেই চলছে, তারা যে কোনো পদে থাকুন বা না থাকুন, পরাজিত হন বা জয়ী হন, কঠিন সময় থেকে শুরু করে ভালো সময় পেরিয়ে আবার কঠিন সময় তারা বিজেপিতেই রয়েছেন। তারা কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে আক্রমণাত্মক নন, কারণ তারা এই পার্লামেন্টারি ডেমোক্রেসির যে পরিকাঠামো সেটা জানেন, মানেন। ফলে যে আক্রমণ দিলীপ ঘোষ তার যা জবাব সেটা দিয়েছেন, ফলে আমাদের আর কিছু বলার থাকে না। আর আমরা তো আমরা যারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমরা তো কেউ দিলীপ ঘোষের মুখপত্র নই। ফলে দিলীপবাবুর যথেষ্ট সিনিয়র পলিটিশিয়ান, তিনি তার পরিপ্রেক্ষিতে যা জবাব দেবার দিয়েছেন। কিন্তু এই সৌমিত্র খান এবং শুভেন্দু অধিকারী, মূলত এই দুজনের, এবং আপনার সজল ঘোষ, এই তিনজনের এটা মনে রাখা দরকার যে সৌমিত্র খান যখন 2019 সালে বিজেপিতে যোগদান করেছিলেন মুকুল রায়ের হাত ধরে, কিংবা অর্জুন সিং যখন তারপরেই বিজেপিতে যোগদান করলেন, অর্জুন সিং, সৌমিত্র খান, এই দুজন ব্যক্তি
ব্যারাকপুর এবং বিষ্ণুপুর লোকসভা থেকে জিতেছিলেন দিলীপ ঘোষের নেতৃত্বে। দিলীপ ঘোষ তখন বিজেপির রাজ্য সভাপতি। সজল ঘোষ কলকাতা কর্পোরেশনের 50 নম্বর ওয়ার্ডে যখন প্রতিদ্বন্দ্বিতা করছেন 2021 সালের 19শে ডিসেম্বর ইলেকশন হয়েছিল কেএমসির, তখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি। শুভেন্দু অধিকারী যখন প্রতিদ্বন্দ্বিতা করছেন 1 এপ্রিল 2021 নন্দীগ্রাম বিধানসভায়, তখন দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি এবং এনারা জিতেছেন। শুভেন্দু অধিকারীর নির্বাচনী ফলাফল নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু খাতায় কলমে তিনি নন্দীগ্রামের বিধায়ক নির্বাচিত। ফলে তারা, আর এটা তো দিলীপবাবুরও মনে রাখা দরকার ছিল যে যারা নিজের দীর্ঘদিন যে দলটা করে তারা এসছেন, হৃষ্টপুষ্ট হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন রাজনীতিতে, যে দলের জন্য এই প্রত্যেকটা ব্যক্তিকে বাংলার মানুষ চেনেন, যদি তারা সেই দলের সাথে বেইমানি করতে পারে, তাহলে দিলীপ ঘোষের সাথে তাদের কতদিনের সম্পর্ক? খুব বেশি হলে তাদের সাথে 6 বছরের সম্পর্ক, 7 বছরের, 8 বছরের সম্পর্ক। তো তারা দিলীপ ঘোষের সাথে বেইমানি করবেন, তাকে গালিগালাজ করবেন, এটা তো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি এটাই বলবো যে এই বিষয়টায় বিজেপির যে দৈন্যতা সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। দিলীপ ঘোষের ঘনিষ্ঠ কর্মী সমর্থকরা পশ্চিম মেদিনীপুরে, খড়গপুরে বেল্টের বাড়ি খাচ্ছেন শুভেন্দু সুকান্ত অনুগামীদের কাছ থেকে। যারা বিজেপিকে ভোট দেবার জন্য কোমর বাঁধছিলেন, আমার বিশ্বাস তারা এই ধ্বজভঙ্গ একটি সংগঠনকে তাদের সেভিয়ার হিসাবে বেছে নেবেন না। ইতিমধ্যে আমরা জানি যে কিছুদিন আগে রাজ্য রাজনীতিতে একটি বড় বিষয় নিয়ে যেটি চর্চার বিষয় ছিল এবং এখনও আছে, তা হলো পেহেলগামে যে ঘটনা ঘটেছিল এবং সেই বিষয় নিয়ে গতকালই সুকান্ত মজুমদার তিনি একটি কথা, শুধুমাত্র পেহেলগাঁও না, তার পাশাপাশি মুর্শিদাবাদ নিয়ে, কারণ যেহেতু পেহেলগাঁওর বিভিন্ন ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেখানে হিন্দু ধর্মর কিনা বা মুসলিম ধর্ম কিনা সেই প্রসঙ্গ ওঠে। তার বক্তব্য যে হিন্দু হিসেবেই তিনি, মানে হিন্দু ছিলেন বলেই তারা আক্রান্ত হয়েছেন পেহেলগাঁও এবং মুর্শিদাবাদ দুটি প্রসঙ্গকে। আপনার কি মনে হয় যে এই যে দুটি বিষয়টিকে এক নজরে দেখা হচ্ছে, কোথাও রাজনীতির ময়দানে হাওয়া গরম করা হচ্ছে? তো আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আপনারা সবাই, বাংলার প্রত্যেকটি মানুষ বোঝেন, ভারতবর্ষের মানুষ বোঝেন, মুর্শিদাবাদ হোক, মণিপুর হোক, কিংবা ওদিকে পেহেলগাঁও, এই ঘটনাগুলোর মধ্যে কোনো তুলনাই হয় না। কেন তুলনা হয় না? কারণ বাংলায় মুর্শিদাবাদ বা মণিপুরে যে ঘটনা ঘটেছে সেটা ভারতবর্ষের ভেতরে এক একটি অঙ্গরাজ্যে ঘটা ঘটনা। কিন্তু কাশ্মীরের পেহেলগামের বৈশারণ ভ্যালিতে 1089 কিলোমিটার বর্ডার পার করে এসে পাকিস্তানি জঙ্গিরা ভারতীয় হিন্দুদের নির্বিচারে মেরেছেন। তাদের মধ্যে একজন মুসলমানও আছে, সৈয়দ আদিল শাহ আলম, যিনি ওখানে একজন টাট্টু চালক, সহিস। তার কাজ পেহেলগাম থেকে বৈশারণ এবং বৈশারণ থেকে পেহেলগাম পর্যন্ত পর্যটকদের নিয়ে যাতায়াত করা। তিনি সেখানে বীরত্ব দেখিয়েছিলেন। তিনি যখন দেখেছেন যে জঙ্গিরা গুলি চালাচ্ছে, তিনি রাইফেল কেড়ে নেবার চেষ্টা করেছিলেন, নিমেষে ঝাঁঝরা হয়ে গিয়েছেন। পরবর্তীকালে ঝন্টু আলী শেখ, আমার নদিয়ার তেহট্টের বীর জওয়ান, 18 বছর বয়স থেকে তিনি জওয়ান, ভারতীয় সেনাবাহিনীর সাথে যুক্ত, তিনি শহীদ হয়েছেন। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে পেহেলগামে যারা শহীদ হয়েছেন তার মধ্যে বাংলার 3 জন রয়েছেন, পুরুলিয়ার একজন, বেহালার একজন এবং টলিগঞ্জের একজন। মাননীয় বিরোধী দলনেতা শুধুমাত্র টলিগঞ্জের যিনি মারা গেলেন তার পরিবারের কাছে গেলেন, তিনি পুরুলিয়া এবং বেহালাতে গেলেন না। বিজেপির পক্ষ থেকে, বিজেপির রাজ্য সভাপতি, বিরোধী দলনেতার কথা ছেড়ে দিচ্ছি, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উচিত ছিল ঝন্টু আলী শেখের পরিবারের সাথে সাক্ষাৎ করা, তারা করেননি। এবং নদিয়া উত্তর কৃষ্ণনগর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি, আমার কাছে সেই কল রেকর্ডিং আছে, তাকে যখন স্থানীয় বিজেপি কর্মীরা অনুরোধ করছেন যে দাদা আপনি চলুন, অন্তত একটা ফুলের বুকেট দিয়ে তাকে সমবেদনা জানিয়ে আসুন তার পরিবারকে, অজয়বাবু ওখানকার বিজেপির সভাপতি জেলার, তিনি বলছেন ওখানে গিয়ে আমি কী করবো, ওরা মুসলমান, ওরা আমাদেরকে ভোট দেবে না। ফলে এগুলো বাংলার মানুষ দেখছেন, নদিয়ার মানুষ দেখছেন। নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বিজেপি ভালো ফলাফল করেছে, 2021-এও করেছে, 2024-এও আমরা পুনরায় রানাঘাট লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছি, যদিও আমরা ভোট বাড়াতে পেরেছি, 2019-এর তুলনায় অনেকটাই ভোট বেড়েছে। পরবর্তীকালে রানাঘাট উত্তর পশ্চিমে মুকুটমণি অধিকারী জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু পেহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রাজনীতি নয়, এটা তো রাজনৈতিক বিষয় না, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, এটা ইন্টেলিজেন্সের বিষয়। কিরেন রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির সাংসদ, তিনি স্বীকার করে নিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে যে ইন্টেলিজেন্স ফেলিওর ছিল। কিন্তু আমরা বলছি ব্যর্থতা আর গাফিলতির মধ্যে
একটি সূক্ষ্ম পার্থক্য আছে। পররাষ্ট্র বা বিদেশ মন্ত্রক, প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তর, চারটি দপ্তরের একটি দপ্তরের কাছেও কি ইন্টেলিজেন্সের রিপোর্ট ছিল না যে এই হামলা হতে পারে? যদি না থেকে থাকে সেটা ইন্টেলিজেন্স ফেলিওর, সেটা ব্যর্থতা। সেই ব্যর্থতার দায়ভার তাদের গ্রহণ করতে হবে, তারা স্বীকারও করেছেন, সাধুবাদ জানাচ্ছি। কিন্তু একই সাথে প্রশ্ন থাকছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতির 19শে এপ্রিল ঘটনার 3 দিন আগে শ্রীনগরের কাটরা সফরের কথা ছিল। সেই কাটরা সফর স্থগিত করা হয়। কেন স্থগিত করা হলো? এটা ভারতবাসী হিসাবে আমরা প্রশ্ন করতে চাই। এই কাটরা সফর স্থগিত করার পিছনে কি কারণ? তাহলে কি তাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল? যদি ইন্টেলিজেন্সের রিপোর্ট থেকে থাকে তাহলে কেন পর্যাপ্ত মাত্রায় সিকিউরিটি মোতায়েন করা হলো না বৈশারণ ভ্যালিতে, যেখানে, যেটাকে ভারতবর্ষের মিনি সুইজারল্যান্ড বলা হয়, যেখানে প্রায় প্রতিদিন 2500 করে পর্যটকের অবস্থান থাকে? সেখানে কেন পর্যাপ্ত সিকিউরিটি মোতায়েন করা হলো না? কেন পর্যটকদেরকে সচেতন করা হলো না? যদি ব্যর্থতা হয় ইন্টেলিজেন্সের, তাহলে সেই ব্যর্থতার দায়ভার গ্রহণ করতে হবে। কিন্তু যদি গাফিলতি হয় তাহলে কিন্তু সেটা দেশদ্রোহিতার শামিল, তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। আপনার কি কিছুক্ষণ আগে আপনি বলেন ঝন্টু আলী শেখের যে তার বাড়িতে যখন তার মৃতদেহ নিয়ে আসা হয় সেই মুহূর্তে বিজেপির কোনো কেউ উপস্থিত ছিলেন না, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উপস্থিত থাকা উচিত ছিল। কোথাও যে এটা কি মানে আমার যে প্রশ্ন, ইতিমধ্যে আমরা জানি যে যে কজন মারা গেছে পেহেলগাঁওতে, তার মধ্যে যেমন একজন টাট্টু ঘোড়া চালায় একজন রয়েছেন, তিনি মুসলমান ধর্মে, এবং পরবর্তী যে ঝন্টু আলী শেখ তিনিও ইসলাম ধর্মেরই একজন। কিন্তু এই দুজনার ব্যক্তিত্বকে সবার সামনে বা সমাজ মাধ্যমে একটু বেশি করে কি ফুটিয়ে তোলা হচ্ছে না? কোথাও আমরা জানি যে প্রতিনিয়ত অন্যান্য ধর্মের বীর জামানরাও কিন্তু মানে শহীদ হতে থাকছেন, কিন্তু সেখানে যে শুধু এই দুজন ব্যক্তির নামই, তারা কি ইসলাম ধর্ম বলে কি তার সব থেকে বেশি তুলে ধরা হচ্ছে? দেখুন, বিষয়টা হচ্ছে, এটা আমার বক্তব্য নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আজাদ হিন্দ ফর্ম করেন তখন তার বক্তব্য ছিল যে আমরা যারা সংখ্যাগুরু এই দেশের, আমাদের দায়িত্ব সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা। যারা মারা গিয়েছেন পেহেলগাঁওতে, যারা শহীদ হয়েছেন, তারা প্রত্যেকে শহীদ। যে সমস্ত ভারতীয়রা জঙ্গি হামলায় নিহত হয়েছেন, আমি বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে, তারা প্রত্যেকে শহীদ। তাদের প্রত্যেকের পরিবারের প্রতি আমাদের সমান সমবেদনা রয়েছে। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে কাশ্মীরি জঙ্গিরা ধর্মীয়ভাবে ইসলাম, এটা তো আজকের কথা নয়, যুগ যুগান্তর ধরে এটা সকলে জানেন। কিন্তু আজ এই 22শে এপ্রিল 2025 সেই পাকিস্তানি জঙ্গিরা কাশ্মীরে ঢুকে ভারতের বর্ডার পার করে 1090 কিলোমিটার এসে নির্দ্বিধায় 26-27 জন ভারতীয়কে খুন করলেন, এবং বেছে বেছে হিন্দু জেনে খুন করলেন। এই পরিকল্পনার পিছনে কি কারণ থাকতে পারে? এমনটা তো হতেই পারে যে এই হিন্দু খুনের কারণ যাতে ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান সম্প্রীতির বাতাবরণ বিনষ্ট হয়, যাতে আমরা যারা সনাতনী সম্প্রদায়ের, তারা আমাদের চারপাশে থাকা প্রত্যেকটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অবিশ্বাসের চোখে দেখি। এবং যদি ভারতবর্ষের প্রতিটি মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণগত বিভাজন সৃষ্টি হয়, তাহলে সুবিধা কিন্তু আমার দেশের শত্রুদের। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশরা 200 বছর ভারতবর্ষে রাজত্ব করতে পেরেছিল ভারতবর্ষের অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগিয়ে। আজ পাকিস্তানি জঙ্গিরা সেটাই করার চেষ্টা করছে, পাকিস্তান সরকারের সম্পূর্ণ মদত আছে। কেন সৈয়দ আপনার যে ধরুন আজমাল কাসাব বা হাফিজ সঈদ, এরা জঙ্গি, তাদের জন্য কেন কাজী নজরুল ইসলাম কিংবা এপিজে আব্দুল কালামদেরকে কলঙ্কিত করা হবে? আমার সনাতনী সম্প্রদায়ের মানুষের মধ্যে যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস কিংবা মহাত্মা গান্ধীর মতো মানুষরা রয়েছেন, তেমনি নাথুরাম গডসের মতো মানুষরাও রয়েছেন। এটা আমার দায়িত্ব, আমি কোন ব্যক্তির পদাঙ্ক অনুসরণ করব। আমি যদি জঙ্গি হতে চাই, আমি নিশ্চিতভাবে নাথুরাম গডসের পদাঙ্ক অনুসরণ করব। তো আমি যদি দেশের স্বার্থে কিছু করতে চাই, আমি নেতাজি সুভাষচন্দ্র বোস কিংবা মহাত্মা গান্ধী কিংবা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করব। তেমন ইসলাম ধর্মাবলম্বী মানুষদের মধ্যেও অপশানস রয়েছে। যারা জঙ্গির পদাঙ্ক বেছে নেবেন তারা হাফিজ সঈদ কিংবা আজমাল কাসাবকে অনুসরণ করবেন। যারা দেশের স্বার্থে কাজ করতে চাইবেন তারা সীমান্ত গান্ধী, আব্দুল গাফফার খান স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিংবা এপিজে আব্দুল কালাম কিংবা কাজী নজরুল ইসলামের পদাঙ্ক অনুসরণ করবেন। কিন্তু ইন জেনারেল
পাকিস্তানি ইসলামী জঙ্গিদের জন্য ভারতীয় ইসলামী ধর্মাবলম্বী যারা মানুষ আছেন তাদেরকে জেনারেলাইজ করে দেওয়া জঙ্গি হিসাবে এটা কিন্তু পাকিস্তানের হাত শক্ত করছে। দিস ইজ দ্য হাই টাইম আমার মনে হয়, যখন ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এবং সম্প্রীতিকে মান্যতা দিয়ে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, যদি আমি বর্ণাশ্রমের ক্ষেত্রে যাই, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সমস্ত জাতি, ব্রাহ্মণ, তপশিলি, জাতি উপজাতি সকলের একত্রিত থেকে এই লড়াই করা উচিত। আমরা বলছি ভারতবর্ষের প্রত্যেক নাগরিক যারা দেশাত্মবোধে উদ্বুদ্ধ, যারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ, তারা প্রত্যেকে কেন্দ্রীয় সরকারের সাথে আছে, প্রধানমন্ত্রীর সাথে আছে। আমরা প্রতিশোধ চাই। ওরা আমার দেশে এসে আমার দেশের নিরীহ মানুষদের রক্ত ঝরিয়েছে, আমার দেশের মাটিতে সেই রক্তবিন্দু পড়েছে। আমরা বলছি ভারতের সরকার ওদের দেশে ঢুকে, নিরীহ মানুষ নয়, ওদের দেশের জঙ্গিদের রক্ত ঝরিয়ে আসুক, ওদের মাটিতে ওদের দেশের জঙ্গিদের রক্তবিন্দু পড়ুক। তার জন্য ভারতবর্ষের প্রতিটি মানুষ রাজনৈতিক দলমত নির্বিশেষে কেন্দ্রীয় সরকারের সাথে আছে, কিন্তু সেই ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হোক। আমরা ভাষণ শুনতে চাই না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি, কিন্তু নির্বাচনী ভাষণ নয়, আমরা কাজ দেখতে চাইছি। কোনো কূটনৈতিক যা যা পদক্ষেপ ওনারা গ্রহণ করেছেন স্বাগত, কিন্তু তার সাথে যে দৃষ্টান্ত পাকিস্তানি জঙ্গিরা গত 22শে এপ্রিল ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, তার পরিপ্রেক্ষিতে আরও তীব্র দৃষ্টান্ত, শাস্তিমূলক দৃষ্টান্ত পাকিস্তানের সামনে প্রতিষ্ঠিত করা হোক, যাতে ওরা এই ধরনের ঘটনা পৃথিবীর কোনো প্রান্তে গিয়ে করার সাহস না পায়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।